স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক শোক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা। তাদের একজনের নাম শফিকুল ইসলাম, তার বাড়ি সদর উপজেলায়। অন্যজন হলেন নাহিদুল ইসলাম, বাড়ি আশাশুনি উপজেলায়। এই 2 বাংলাদেশির মরদেহ নাবাতিয়ের নাবি বেররি হাসপাতালে রাখা হয়েছে। লেবাননে বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় আইনি ও কনসুলার কার্যক্রম সম্পন্ন করে মরদেহ দেশে পাঠানোর কাজ করছে বলে জানানো হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার উদ্দেশ্যে 3রা মে থেকে ধান সংগ্রহের কার্যক্রম শুরু করেছে সরকার। কিন্তু খাদ্য বিভাগের নীতিমালা অনুযায়ী ধানের মান ঠিক রাখতে পারেনি চাষিরা। তাই কষ্টার্জিত ফসল সরকারি খাদ্য গুদামে দিতে না পেরে অল্প দামে বিক্রি করছেন সুনামগঞ্জের চাষিরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা চিন্তা করে এবছর 12 দিনে এগিয়ে গত 3 মে থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে হাওড় অঞ্চলে। সরকার ধান সংগ্রহ শুরু করলেও এই ধান নিয়ে চরম বিপাকে রয়েছেন কৃষকরা। এবছর বৈরী আবহাওয়ার কারণে সরকারের নীতিমালা মেনে প্রান্তিক পর্যায়ের চাষিদের খাদ্য গুদামে ধান দেওয়াটা অনেকটা কষ্টসাধ্য। খরচ তো 1500 টাকা হামলা খরচ গেছে, তো কৃষকরা তো হামলা খরচ আর কি আর পুষেন না গিয়া। গ্রামে ধানের দর আছে তোমার 700-800 টাকা ধানের দর। এই যে ধান ফাইনে নেওয়ার কারণে খামলার অভাবে আমরা ধান কাটতে হয়েছে 1000-1200 টাকা রুজ দিয়া, কিন্তু বেচতে গিয়ে এখন আমরা যে ক্ষতিগ্রস্ত 800-850 টাকা মন, তো এইটা আমরা ফুসাই কেমনে? বেশি, কিন্তু ধানের দাম তো কম, তো আমরা কিভাবে আমরা ফুসাইতাম গিয়া মনে করো, কোনো বাইতে ফুসাইতে পারি না। দুইটা ধান এই জইছে, কিছু ধান এই গেরাটের আইয়া গেছে। এরপরে বালা ধান যেটা আছে এটা লেবির যারা কিনা নেয় এরা 800-900 এমলা হয়। এবছর জেলায় 21,349 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত মাত্র 152 মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে। প্রতি বছরের মতো এবছরও সরকার বোরো সংগ্রহ 2026 মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা ইতিমধ্যে আমাদের সুনামগঞ্জ জেলায় প্রদান করেছেন। আমাদের লক্ষ্যমাত্রা 21,349 মেট্রিক টন। গতকালকের পর্যন্ত আমরা 152 মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করছি। খাদ্য গুদামে দিতে না পেরে খুব অল্প দামে স্থানীয় ফরিয়াদের কাছে বিক্রি করতে হচ্ছে ধান। কৃষকদের প্রত্যাশা এই নীতিমালায় কিছুটা শিথিলতা এনে কৃষকের পাশে দাঁড়াবে সরকার। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে। এজন্য মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদেরকে দায়ী করেন তিনি। সকালে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংসদে এবং সংসদের বাইরে বিরোধী দল সোচ্চার থাকবে বলে জানান এই নেতা। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে আমরা যারা মুক্ত আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। কৃষক তার উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য পায় না, মাঝখানে অন্যদের পেটে ঢুকে যায়। আমরা ওইটা ভাঙতে চাই। কোন দিন ভাঙতে পারবো আল্লাহ ভালো জানে, কিন্তু আমাদের লড়াই শুরু হয়েছে, এই লড়াই চলবে, আমরা থামবো না। ঈদুল আজহায় রাজধানীতে মোট 28টি পশুর হাট বসবে, এর মধ্যে 26টি অস্থায়ী। ঈদের দিনসহ 5 দিন এসব হাটে বেচাকেনা চলবে। যত্রতত্র কোনো হাট বসতে দেয়া হবে না বলে জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবার ঢাকার 2 সিটিতে প্রস্তাবিত অস্থায়ী কোরবানির পশুর হাট মোট 26টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে 11টি এবং ঢাকা উত্তর সিটিতে 15টি অস্থায়ী হাটের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন মাঠ, খোলা জায়গা ও সড়ক সংলগ্ন এলাকায় বসবে এসব অস্থায়ী পশুর হাট। সিটি কর্পোরেশন এগুলো ইজারা দেবে। কয়েকটির ইজারা প্রক্রিয়া শেষ করা হয়েছে। ক্রেতা বিক্রেতার নিরাপত্তা এবং হাট ব্যবস্থাপনা নির্বিঘ্ন করার উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন।
3 ধাপে 1 সপ্তাহের মধ্যে বাকি পশুর হাটের ইজারা প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। এরপর অনুমোদিত সময়ে হাট বসানোর যাবতীয় প্রস্তুতি নিতে পারবেন ইজারাদাররা। অস্থায়ী হাটগুলোর পাশাপাশি রাজধানীর 2 স্থায়ী পশুর হাট গাবতলী ও সারুলিয়াতে যথারীতি কোরবানির পশু কেনাবেচা হবে। 2 সিটির প্রশাসক জানিয়েছেন, ক্রেতা বিক্রেতার সুবিধা নিশ্চিত করতে পানি, বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তার সবকিছু মাথায় রেখে নেওয়া হচ্ছে প্রস্তুতি। সব রকম প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। গরুর ব্যবসায়ী যারা আছে তারাও যাতে স্বাচ্ছন্দ্যে তাদের গরু ছাগল বিক্রি করতে পারে, পাশাপাশি যারা ক্রেতা যারা যাবে তারাও যাতে স্বাচ্ছন্দ্যে ক্রয় করে আবার ফিরতে পারে। সব বিষয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা এই সমস্ত বিষয়ে কমিটি করে দিয়েছি। যেমন গতবার খিলক্ষেতের ফ্লাইওভারের নিচে ছিল একটা রাস্তার মধ্যে, আমরা সেটাকে দিইনি, জনদুর্ভোগের কারণে যানজট হয়ে যায়, সেটা অন্যত্র আমরা ভিতরে দিয়েছি। আরও অনেকে আবেদন করেছিল বিভিন্ন জায়গায়, আমরা পরে ওটাকে যাচাই বাছাই করে দেখলাম সেখানে জনদুর্ভোগ এবং দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে, রেল লাইন পড়ে গেছে পাশে, সেগুলোকে আমরা ক্যান্সেল করেছি। কোরবানি পশুর হাসিল নির্ধারণের ব্যাপারে ক্রেতাদের ওপর যাতে চাপ না পড়ে তা বিবেচনা করা হবে বলে জানান তারা। এটা জনগণের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা যেমন আইনসঙ্গত নয়, তেমনিভাবে আমাদের যে সিটি কর্পোরেশন নিয়ম এবং তাদেরকে যে ইজারা দিয়েছি সেখানে যে শর্ত আলাপ করা আছে এর বাইরে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। নাগরিকদের জন্যই তো সবকিছুই, তাই না? আমরা তো নাগরিক সুযোগ সুবিধাটা নিশ্চিত করতে চাই, নাগরিকদের উপর যাতে কোনো বার্ডেন না হয় সেটাই আমরা করতে চাই। সেই বিষয়টা তো আমার খেয়াল থাকবেই। প্রতি বছর পশুর হাট ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট ও জনভোগান্তি। হাট শেষে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও থাকে নানা অভিযোগ। তাই এবার শুরু থেকেই কার্যকর ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ৪৫ মণ ওজনের একটি ষাঁড় গত ঈদুল আজহায় বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চেয়েছিলেন পটুয়াখালীর সোহাগ মৃধা। তার ইচ্ছা পূরণ না হয় এবারে ঈদে গরুটি বিক্রি করতে চান তিনি। দাম হাঁকছেন ২২ লাখ টাকা। ১২ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার কালোমানিক নামের এই গরুর ওজন ৪৫ মণ। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের সোহাগ মৃধা দীর্ঘ ৭ বছর ষাঁড়টির লালন পালন করেছেন। গত বছর ষাঁড়টি প্রয়াত খালেদা জিয়াকে উপহার দেওয়ার জন্য ঢাকায় আনেন তিনি। ষাঁড়টি গ্রহণের পর সোহাগ মৃধার ৬ বছরের ছেলেকে ফিরিয়ে দেন খালেদা জিয়া। ঢাকা থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া ষাঁড়টি এবার বিক্রি করবেন সোহাগ মৃধা। স্থানীয়ভাবে ন্যায্য মূল্য না পেলে ষাঁড়টি ঢাকার হাটে তোলার কথা জানান তিনি। গত বছর আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মা, তার জন্য তারে আমি গিফট দিছিলাম, সে রিসিভ করে গ্রহণ করে আমার ছেলে জিসানের দিয়ে দিয়েছে। তারপর বলছে সে এভাবে আপনি গরুটা বিক্রি করে ব্যবসা সামূল্য আবার গরু বছরকে আবার লালন পালন করেন। উপযুক্ত দামে সোহাগ যেন ষাঁড়টি বিক্রি করতে পারেন এমন প্রত্যাশা এলাকাবাসীর। সোহাগ মৃধা যেন এই গরুটা ন্যায্য দামে বিক্রি করতে পারে এবং স্বাবলম্বী হইতে পারে, এবং সেই আশায় আমরা কামনা করছি। সোহাগ মৃধা অত্যন্ত গরিব, যদি ও এটা বিক্রি করে ও স্বাবলম্বী হতে পারে তাহলে আমাদের দলের জন্যই আমার অত্যন্ত একটা দলের কর্মী বেঁচে গেল বা একটা দলের কর্মীর ভালো একটা অবস্থানে পৌঁছলো। ২০১৮ সালে স্থানীয় বাজার থেকে ১,৩৭,০০০ টাকায় একটি গাভী কেনেন সোহাগ। ওই গাভীর জন্ম দেয়া বাছুর লালন পালন করে নাম রাখেন কালো মানিক। লাবণী গুহ, দীপ্ত, বার্তাকক্ষ। বরগুনার বিষখালী নদীর মাছের চরে শতাধিক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত, অথচ চরটিতে কয়েক হাজার মানুষের বসবাস। একটি প্রাথমিক বিদ্যালয়ে কাম সাইক্লোন শেল্টার থাকলেও সেখানে হয় না পাঠদান। চারদিকে বিষখালী নদীর অথই পানি, এর মধ্যেই গড়ে উঠেছে মাঝের চর নামের জনপদ। মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের মাধ্যম নৌকা অথবা ট্রলার। প্রায় ৩ যুগ আগে নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে এখানে ঠাঁই নিয়েছিলেন কয়েক হাজার মানুষ। চরের বাসিন্দাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ২০১২ সালে নির্মাণ করা হয় কাকচিড়া মাঝের চর প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার, কিন্তু স্কুলের কার্যক্রম নেই। কয়েক বছর আগে একটি এনজিও অস্থায়ীভাবে পাঠদান শুরু করলেও পরে তা বন্ধ হয়ে যায়। আমাদের বাচ্চারা এখন তো মূর্খ, কোনো অক্ষর বলতেছে না। মনে করেন 5 বছর হওয়ার পরে পোলাপান দিতে হয় স্কুলে দেওয়ার মতো কোনো পরিবেশ নাই। স্কুলটা চালু হইলে আমার ভাই বোনরা পড়তে হতো। স্কুলটা যদি হয় এখানে বাচ্চাদেরকে
লেখাপড়ার জন্য, শিক্ষার্থীর জন্য, অক্ষর চেনার জন্য, তাদের জ্ঞান বৃদ্ধি করার জন্য অনেক উপকার হবে। এলাকা বাসীর জন্য উপকার হবে। আমাদের পোলাপানের কি অবস্থা হবে এটাই আমরা জানতে চাই, কিভাবে কি পড়ানো যাবে, কি করা যাবে। এই শিক্ষকেরা সরকারি কোনো ভাতা পায় না এবং বেতন পায় না, বিদেশ শিক্ষকেরা অন্য জায়গায় কর্মস্থলে চলে গেছে। এখন আমি একাই অফিসিয়াল কার্যক্রম চালিয়ে থাকি। সচেতন মহল মনে করছে শিক্ষার প্রসারে সরকারের সাফল্য থাকলেও মাঝের চরের মতো দুর্গম এলাকাগুলো এখনো অবহেলিত। বিদ্যালয়টি চালু করতে পারলে এখানের ছোট ছোট কোমলমতি শিশুরা তারা পড়াশোনার সুবিধা পাবে, নইলে কিন্তু অসংখ্য শিশু এই নদী পার হওয়ার কারণে তারা লেখাপড়া ছেড়ে দিচ্ছে এবং শিশু শ্রমে জড়িত হয়ে যাচ্ছে। তো এই শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে এই বিদ্যালয়টি দ্রুতই চালু করা জরুরি বলে আমি মনে করি। চরের অন্ধকার ঘোচাতে এই পরিত্যক্ত ভবনটিতে দ্রুত পাঠদান শুরু হবে এমন প্রত্যাশা চরবাসীর। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। টানা 17 বছর বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরায় লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম, আর শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছে গবাদি পশুর আশ্রয়স্থলে তৈরি অস্থায়ী কক্ষে, যেখানে নেই পর্যাপ্ত আলো, ফ্যান ও শৌচাগার। 2009 সালে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধারা ইউনিয়নের লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ 17 বছর পেরিয়ে গেলেও তা সরানো হয়নি। বিদ্যালয়ের দ্বিতীয় তলার 3টি কক্ষ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শিক্ষার্থীদের নিচতলায় গবাদি পশুর আশ্রয়স্থলে টিনের বেড়া দিয়ে তৈরি অস্থায়ী কক্ষে পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। অস্থায়ী ওই কক্ষগুলোতে নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা, নেই বৈদ্যুতিক ফ্যান। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নেই কোনো শৌচাগার বা ওয়াশরুমের ব্যবস্থা। পাশাপাশি বিদ্যালয়ের দেওয়াল ও সিঁড়িতে বড় বড় ফাটল থাকায় বাড়ছে ঝুঁকি। পিলারগুলো ফাটা, তারপরে এটা অনেক ঝুঁকিপূর্ণ। আমরা চলো যে হাঁটলে ভবনটা কিরকম কাঁপে। আপনার আগে গরু ছাগল বাস করতো, এই এখন যেখানে বাচ্চারা ক্লাস করতেছে, এখানে বাচ্চারা পরে খুব প্রচন্ড গরমের ভিতরে কোনো ইলেকট্রনিকের সমস্যা, যেরকম ফ্যান নেই। বৃষ্টি পড়লে মনে করেন মাঠের পানি সব ক্লাসের ভিতর আসে, বাচ্চাদের লেখাপড়ার সমস্যা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বর্তমানে স্কুলটিতে 130 জন শিক্ষার্থী রয়েছে, কিন্তু পাঠদানের জায়গা নেই। ওরা সরলতার সাথে লেখাপড়া করবে, তার ভিতর থেকে যদি পুলিশের ভয় ওদের ভিতরে ঢুকে যায় তাহলে কেমন হয় এটা। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক এবং সম্মানিত জেলা পুলিশ সুপার মহোদয়ের মাধ্যম দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এই বিষয়টি জানাবো। শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে দ্রুত পুলিশ ফাঁড়ি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি স্থানীয়দের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণ চুক্তির আওতায় যেসব শর্ত জুড়ে দিচ্ছে তা বাংলাদেশের অর্থনীতির জন্য যথোপযুক্ত নয় বলে মনে করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের সঙ্গে একমত পোষণ করে যারা উন্নয়ন সহযোগী হতে চাইবে তাদের সাথে বর্তমান সরকার কাজ করবে। সোমবার রাজধানীর একটি হোটেলে এক আলোচনায় অর্থমন্ত্রী এসব কথা বলেন। আমরা তো থেমে থাকতে পারবো না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। চ্যালেঞ্জেস দেয়ার, চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। ইনশাআল্লাহ চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি মনে করি আমরা সফলতার দিকে যাব। সব জায়গায় আমরা একমত হচ্ছে না, অনেক জায়গায় দ্বিমত হচ্ছে। IMF এর সাথে দ্বিমত হচ্ছে, কারণ IMF যে কন্ডিশন দিচ্ছে ওটা আমার অর্থনীতির জন্য সুইটেবল না, আমার জনগণের জন্য সুইটেবল না। উই আর ইলেক্টেড গভর্নমেন্ট, আমি জনগণের কাছে দায়বদ্ধতা আছে, তাদের কথা মতো আমরা তো সব করতে পারবো না। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ দাবি করেছেন লেবার পার্টির 70 জন MP। স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির শোচনীয় পরাজয় এবং আর্থিক খাতে অস্থিতিশীলতার জন্য তাকে দায়ী করা হচ্ছে। দলীয় লোকজন প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ। অবশ্য স্টারমারের নিজেকে সংশোধনের জন্য সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন, কিন্তু এতে তেমন সাড়া মেলেনি।
এবারে খেলার খবর। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডের ক্লাব কাশেম বুন্ডিতের বিপক্ষে 2-0 গোলে জিতেছে তারা। ব্যাংককে দর্শক শূন্য মাঠে বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন আনিকা রানিয়া সিদ্দিকী ও উমহেলা মার্মা। প্রথমার্ধের 15 মিনিটে আনিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 1-0 ব্যবধানে বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে তারা। ম্যাচের 77 মিনিটে উমহেলা ব্যবধান দ্বিগুণ করেন। 25 মে ভারতের গোয়ায় শুরু হতে যাচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।